আসসালামু আলাইকুম এভরিওয়ান। অভিনয়ের জীবন গল্পের শেষ পার্ট, আর গল্পের শেষে কিছু কথা বলবো, তো তোমরা দয়া করে শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি নার্ভাস হয়ে গেলাম। তারপর আইমান হাকিম ফাহাদ এসে ওনাদের সব বুঝিয়ে আবারও পরিস্থিতি ঠিক করলো। তারপর আইমান হাকিম ফাহাদ, লিমা, সানি, সাদ্দাম একে একে এসে হলুদ মেখে গেল। আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়া শেষ, শুধু একজন ছাড়া, যে জীবনেও আমাকে হলুদ দিতে পারবে না, সে হচ্ছে আমার ভাই। ভাইয়া বেঁচে থাকলে হয়তো ভাইয়া সবার আগে আমাকেই হলুদ দিত। ভাইয়ার কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে বন্ধুরা সবাই আসলো। আইমান বলল, কিরে আপসেট কেন? আমি বললাম এমনি। হাকিম বলল, মামা একটা কাজ কর। আমি বললাম কি? হাকিম বলল, চল তোর বউকে হলুদ দিয়ে আসি। আমি বললাম, আরে ধুর, জামাই কখনো বউকে হলুদ দিতে দেখেছিস? হাত বলল, আরে বেটা, কয়জন জামাই পারবে নিজের বউকে গায়ে হলুদ দিতে? চল, এটা হবে অন্যরকম গায়ে হলুদ। আমি বললাম, তারপরও? হাকিম বলল, আরে বেটা, এত কথা বলস কেন, চল তো। আমি বললাম, এত রাতে গাড়ি কোথায় পাবি? আইমান বলল, গাড়ি লাগবে না, বাইক আছে, আমারটা আর ফাহাদেরটা নিলেই হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চল। এরপর বাইক নিয়ে আমি আর হারামিগুলো অবন্তীর বাসার দিকে রওনা দিলাম। পুরো রাস্তা ফাঁকা, গভীর রাত হওয়ায় রাস্তায় গাড়ি তেমন নেই। স্পিডে চালিয়ে অবন্তীদের বাসার সামনে চলে গেলাম। গেট পার হয়ে ভিতরে গেলাম। চারপাশে কেমন হইচই, আমার এক প্রকার লজ্জা করতেছে। হলুদের রাত কোথায় জামাই নিজের বাসায় থাকবে, সেটা না করে বউয়ের বাসায় চলে এসেছে। মানুষ কি বলবে আল্লাহ জানে। আমাদেরকে দেখে সবাই একটু অবাক হলো। আসলে হওয়ারই কথা। অবন্তীর বাবা এগিয়ে আসলো। শ্বশুর বলল, আরে তামিম, বাবা আসো আসো। হাকিম বলল, তামিমের অনেক ইচ্ছা হইছে, সে নাকি অবন্তী মানে আপনার মেয়েকে হলুদ লাগাবে। শ্বশুর হাসতে লাগলো। হারামিটা আমাকে জায়গা মতো বাস দিল। শ্বশুর সামনে দিয়ে হাঁটতে লাগলো আর আমরা পিছনে। আমি বললাম, এই শালা, আমি এসেছি নাকি তোরা নিয়ে আনছিস? হাত বলল, ঠিক আছে চল, তাহলে তোর হলুদ দেওয়া লাগবে না। আমি বললাম, মানে কি, তাহলে নিয়ে আসলি কেন? হাকিম বলল, এই চুপ থাক, আমরা এসেছি ভালো কোনো মেয়ে পাই কিনা সেটা দেখার জন্য। আমি বললাম, শালা, এতক্ষণে তোদের মতলব বুঝেছি, দাঁড়া আমি সবাইকে বলে দিব। হাত বলল, তাহলে বলবো তুই বাসা থেকে চুরি করে এখানে এসেছিস, কাউকে না জানিয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো বের হয়ে এখানে এসেছিস। আমি বললাম, ব্ল্যাকমেল করছিস? আইমান বলল, এই চুপ থাক, আগে ভিতরে চল। ভিতরে গেলাম। সবাই অবন্তীকে হলুদ লাগাতে ব্যস্ত। আমাদেরকে দেখে একটু টাস্কি খেলো। ভিতরে গিয়ে বসলাম। অবন্তীর হলুদ লাগানো প্রায় শেষ পর্যায়ে, আর কয়েকজন বাকি আছে। অবন্তীর আত্মীয়রা সবাই এসে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। যথেষ্ট আপ্যায়ন করা হলো। অবন্তী আমাকে দেখে বারবার তাকাতে লাগলো, আর অবন্তীর দিক থেকে চোখ অন্য কোথাও ফিরাচ্ছি না, কারণ অবন্তীকে অসাধারণ লাগছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার নিয়ে বসলাম। আমাদেরকে হলুদ দেওয়ার জন্য ডেকে নিল। প্রথমে সাদ্দামকে পাঠালাম, তারপর ফাহাদ, হাকিম, আইমান, সবশেষে আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কানে কানে বললাম, সারপ্রাইজটা কেমন দিলাম? অবন্তী মুচকি মুচকি হাসছে। একটু পর হাকিম এসে আমাদের কানে কানে বলল, পাটির মধ্যে যতগুলো হলুদ আছে সবগুলো একসাথে মাখাবি, যদি একটু কম হয় তাহলে এখানে চিৎকার দিয়ে এমন বাস দিব কল্পনাও করতে পারবি না। আমি পুরো আবুল হয়ে গেলাম। বাকি হারামিগুলোর দিকে তাকালাম, ওরা ইশারায় সেটাই করতে বলল। আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় অবন্তী একটা মিষ্টি আমার মুখের সামনে তুলে ধরে আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। আমি খেয়ে নিলাম, তারপর ওরেও খাইয়ে দিলাম। তারপর অবন্তী অল্প একটু হলুদ নিয়ে আমার মুখে আর গলায় মেখে দেয়। আমি ওই হারামিগুলোর দিকে তাকালাম, সবাই ইশারায় বলতেছে সবগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি অবন্তীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম। সে যখন অন্যদিকে তাকালো, আমি পুরো বাটির হলুদ নিয়ে ওর মুখে মেখে দিলাম। অবন্তী তো পুরোই টাটকি খেয়ে গেল। তারপর অবন্তী ওর মুখ থেকে কতগুলো হলুদ নিয়ে আমার চোখ, কান, গলা আর কোথাও বাকি রাখিনি। হাকিম, ফাহাদ আর আইমান আমার কাছে আসলো। তারপর ওরাও আমার পুরো শরীরে হলুদ লাগাতে শুরু করলো। আইমান আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে আসে। গিয়ে দেখি বাকিরাও আছে। আমি বললাম, কিরে এখানে নিয়ে আসলি কেন? আইমান বলল, তামিম বন্ধু, আরো একটা কাজ বাকি আছে। আমি বললাম, আবার কি? হাত বলল, তুই অবন্তীকে কোলে নিয়ে রুমে নিয়ে আসবি। আমি বললাম, মানে কি? এত মেহমানের সামনে ওরে কোলে নিয়ে সবাই কি বলবে? হাকিম বলল, আরে বেটা, লোকে বলুক, তাতে তোর সমস্যা কোথায়? তুই তোর বউকে কোলে নিবি। আমি বললাম, আরে না, এটা হয় না। হাত বলল, হবে হবে, সব হবে। আমি বললাম, কেমনে? হাকিম বলল, সবার সামনে গিয়ে বলবো আপনাদের আদরের জামাই এখানে আসার আগে মদ খেয়ে এসেছে, যার কারণে এগুলো করতেছে। আমি বললাম, মানে কি? সবাই তো জানে আমি ভালোবেসে এগুলো করছি। হাত বলল, তোর ভালোবাসার উপর একটু পরেই ঠাডা পড়বে। আমি বললাম, না ভাই, এগুলো করিস না, আমার একটা ইজ্জত আছে। হাকিম বলল, তোর ইজ্জতের গোষ্ঠী কিলাই, যেটা বলছি সেটা কর। আমি আইমানকে বললাম, তুই অন্তত আমাকে সাপোর্ট দে। আইমান বলল, আরে রাখ তোর সাপোর্ট, ওরা যেটা বলছে সেটাই কর। আমি বললাম, এই সাদ্দাম, তুই অন্তত
অন্তত আমার পক্ষে থাক। সাদ্দাম বলল, আমি তোর পক্ষে থাকি আর ওরা সবাই আমাকে মারুক, দরকার নেই ভাই, ওরা যেটা বলছে সেটাই কর। পড়ে গেলাম মাইনকে সিপাই। আমি বললাম আচ্ছা দাঁড়া একটু পর। আইমান বলল আগে স্টেজে চল। তারপর আমরাও স্টেজের সামনে আসলাম। দেখলাম অবন্তী ওর কাজিন আর বান্ধবীদের সাথে নাচতেছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। আইমান বলল, কিরে তুই নাচবি নাকি? আমি বললাম আর বাই দিস না ভাই, এমনিতেই যেগুলো দিছস সারা জীবন মনে থাকবে। হাকিম বলল, এই তামিম মামা এবার যা, সবাই বাসায় চলে যাচ্ছে। আমি বললাম একটু পর যাই। হাত বলল, শালা এখন যাবি না হলে? আমি বললাম না না ভাই যাচ্ছি। শালা তোরা বন্ধু নামের শত্রু, এত সুন্দর করে সাজিয়ে আমাকে বাইক দিবি কল্পনাও করিনি। যাই হোক 500 গ্রাম সাহস নিয়ে অবন্তীর সামনে গেলাম। সে আমাকে ইশারায় জিজ্ঞেস করলো কি। আমি কোনো উত্তর না দিয়ে ওরে একটা টান দিয়ে কোলে তুলে নিলাম। বিয়ে বাড়ির সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। এই দিকে আইমান হাকিম হাত তালি দেওয়া শুরু করলো। ওদের তালি দেওয়া দেখে বাকিরাও তালি দেওয়া শুরু করলো। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়, তারপর আমার বুকে মাথা লুকিয়ে ফেলে। আমি অবন্তীকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম, খাটের উপর রাখলাম। তারপর আস্তে আস্তে ওর কাছে গেলাম। অবন্তী বলল, ওই কি করো? আমি বললাম কিছু না, জাস্ট একটু। অবন্তী বলল, এই না এখন না, গায়ে হলুদের দিনে এগুলো কেউ করে? আমি বললাম সমস্যা কোথায়, কালকে তো বিয়ে হবেই। অবন্তী বলল, জি না মশাই, কালকেই করিয়েন। আমি বললাম আজকে এখানে থেকে যাই। অবন্তী বলল, কোনো দরকার নেই, আজকে চলে যাও, কালকে তো দেখা হচ্ছেই। আমি বললাম তাহলে একটু আদর দাও। অবন্তী বলল, মায়ের খাবা বলে দিলাম, যাও এখন, কেউ চলে আসবে, দরজা খোলা। আমি বললাম দাঁড়াও, দরজা লাগিয়ে দিয়ে আসি। যখন উঠে দরজা লাগাতে গেলাম, দেখলাম অবন্তীর কাজিনরা সবাই আসতেছে। দূর সব জায়গায় আমি ব্যর্থ। অবন্তীর দিকে একরাশ হতাশা নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। তারপর ও রুম থেকে চলে গেলাম। বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে আবারও বাসার দিকে রওনা দিলাম। আমি বাইকের পেছনে বসে আছি, আইমান ড্রাইভ করতেছে, আর বাকি হারামিগুলা আমাকে নিয়ে টোল করতেছে। একটা ভালো লাগা কাজ করতে লাগলো। যদিও বাই দিয়েছে, কিন্তু আমারই উপকার হয়েছে। যাই হোক অবশেষে বাসায় চলে আসলাম। এসে ওদের সবাইকে রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। আমি রান্নাঘরে গেলাম কোথাও হলুদ আছে কিনা দেখার জন্য। একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু হলুদ আছে। আমি ওগুলো নিয়ে বের হয়ে গেলাম। সবাই হলুদ দিয়েছে, শুধু একজন ছাড়া, তার কাছেই যাচ্ছি। আমি ভাইয়ার কাছে যাচ্ছি। সবকিছু ভুলে গেলেও আমার ভাইয়ার কথা আমি ভুলিনি। এত আনন্দের মধ্যেও ভাইয়ার শূন্যতা আমি অনুভব করি। হাঁটতে হাঁটতে ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? আমি জানি তুই অভিমান করে আছিস, প্লিজ ভাই অভিমান করিস না। আমি ব্যস্ত ছিলাম তাই আসতে দেরি হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর তোর কথা আমার মনে ছিল। ভাইয়া তুই তো জানিস আজকে আমার গায়ে হলুদ। সত্যি বলতে আজকে গায়ে হলুদের কোনো কথাই ছিল না, কারণ আমার বিয়েটা অনেক আগেই হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়া হয়েছে, কিন্তু ছোটবেলায় ইচ্ছা ছিল, আর অবন্তীর জন্যই এই অনুষ্ঠানটা করতেছি। ভাইয়া সবাই তো আমাকে হলুদ দিল, তুই দিবি না? জানি তুই অভিমান করে আছিস, কারণ আমি তোর অবন্তীকে বিয়ে করছি তাই। কিন্তু বিশ্বাস কর আমি জীবনেও কল্পনা করিনি এমনটা হবে। আমারও ইচ্ছা ছিল তোর মতো ভালো চাকরি পেয়ে তারপর মেয়ে দেখে বিয়ে করব, তোদের পছন্দের মেয়েকেই বিয়ে করব, এটা ইচ্ছা ছিল। আমি সবসময় ভাবতাম আমার বিয়েতে তুই কি পরিমাণ ব্যস্ত থাকবি। তোর মনে আছে ভাইয়া, তোর বিয়েতে সবার শেষে আমি তোকে হলুদ দিয়েছিলাম আর পুরো বাটি দিয়ে দিয়েছিলাম, তুইও আমাকে দিয়েছিলি, তারপর আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিলি। আজকে যখন আমি অবন্তীকে পুরো হলুদ মেখে দিলাম, তখন অবন্তীর চেহারায় আমি তোকে দেখেছিলাম। জানিস ভাইয়া আমার বুক পেটে কান্না আসতেছিল, কিন্তু কাউকে কিছু বুঝতে দিইনি। ভাইয়া তুই তো আমাকে হলুদ দিতে যাসনি, তাই আমি চলে আসছি। দিবি না ভাইয়া আমাকে হলুদ? দেখ সত্যি আমি আসছি, দিবি না আমাকে বুকে জড়িয়ে? ডাকবি না তামিম বলে? আর একবার ডাক না ভাইয়া, তোর মুখ থেকে আবার তামিম ডাকটা শুনতে ইচ্ছে করছে। দে না ভাইয়া আমাকে হলুদ লাগিয়ে, অল্প একটু দে ভাইয়া। আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমি তোকে লাগিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে হলুদগুলো নিয়ে কবরের উপর ভাইয়ার মুখ বরাবর মেখে দিলাম। না পারলাম না চোখের পানি ধরে রাখতে, চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে লাগলাম। আমি ভাইয়ার কবরের কাছে বসে আছি, এমন সময় আব্বু কল দিল। আব্বু বলল, কিরে কোথায় তুই? আমি বললাম এই তো বাইরে আসছি। আব্বু বলল, একটু পর ফজরের আজান দিবে, তুই বাইরে কি করিস, তাড়াতাড়ি বাসায় আয়। আমি বললাম আসছি। কল কেটে দিল। আমি ভাইয়ার পাশে আরো কিছুক্ষণ বসে রইলাম, তারপর উঠে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু মনে হচ্ছে ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, পিছন থেকে টানতেছে। আসলে আমার ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, কারণ আমি জানি এখানে আমার ভাইয়া খুব একা।
যে ভাই বাসায় থাকতে আমাকে ছাড়া ঘুমাতো না, রাতে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত, ভূতের ভয়ে বেশি রাতে বাসার বাইরে থাকতো না, সেই ভাই এখানে একা একা কি করে থাকবে। আমি স্বার্থপরের মতো হাঁটা দিলাম। ভাইয়ার কথা যত মনে পড়ছে ততই চোখ দিয়ে পানি বের হচ্ছে। অতঃপর আমি বাসায় চলে আসলাম, বাবার সাথে কথা বলে নিলাম। বাবা হয়তো বুঝতে পেরেছে আমি কোথায় গিয়েছি, কারণ পাঞ্জাবিতে মাটি লেগে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, ওনার চোখেও আমি স্পর্শ পানি দেখলাম। তারপর বলল, যা বাবা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি কোনো কথা না বলে রুমে গিয়ে আইমানের পাশে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো অবন্তীর কলে। অবন্তী বলল, কি ব্যাপার, নতুন জামাই ঘুমাচ্ছে নাকি? আমি বললাম হুম। অবন্তী বলল, ভালো ভালো, এখন উঠে যাও, অনেক কাজ আছে। আমি বললাম রেডি হবে কখন? অবন্তী বলল, মাত্র উঠলাম, কিছুক্ষণ পর পার্লারে যাব, সেখান থেকে সোজা কমিউনিটি সেন্টারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। অবন্তী বলল, তাড়াতাড়ি উঠে যাও, আব্বু আম্মুকে একটু হেল্প করো। আমি বললাম ওকে। অবন্তী বলল, আচ্ছা রাখি এখন। অবন্তী কল কেটে দিল। আমি হারামিগুলোর দিকে তাকালাম। একটা শরীর খাটে, পা ফ্লোরে, সাদ্দাম হাঁ করে আছে, হাকিমের লুঙ্গি মাথার উপরে উঠে গেছে। আরমানের মোবাইলটা নিয়ে সবার একটা ছবি তুললাম। শালারা এতদিন আমাকে বাই দিয়েছে, এবার দেখ আমি তোদের কিভাবে বাই দিই। ছবি তুলে ওদের ডেকে দিলাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে এসে দেখি সবাই উঠে গেছে। আমি গিয়ে নাস্তা করে আবার রুমে আসলাম। কমিউনিটি সেন্টারে কল দিলাম কি অবস্থা জানার জন্য। সেখানে আব্বু আর মামা আছে। যাক, তাহলে আর কোনো সমস্যা নেই। হারামিগুলো এখনো ঘুমাচ্ছে। লাঠি দিয়ে সবাইকে তুললাম, ওরা উঠে গেল, নাস্তা করে নিল। লিমা সানিকে দেখতেছি না, তাই কল দিলাম। আমি বললাম, কিরে কই তোরা? লিমা বলল, আমরা তো কালকে রাতেই চলে আসছি, তোকে খুঁজতেছিলাম কিন্তু কোথাও পাইনি, পরে আঙ্কেল আন্টিকে বলে চলে আসছি। আমি বললাম, ও আচ্ছা, তো এখন চলে আয়। লিমা বলল, না রে, আমরা সেন্টারে থাকবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হারামিগুলা নাস্তা করে আসলো। আইমান বলল, তামিম। আমি বললাম, বল। আইমান বলল, তোর তো দুলাভাই নাই। আমি বললাম, না কেন? হাকিম বলল, তোরে গোসল দেওয়ার জন্য। আমি বললাম, আমার গোসল কেন দুলাভাই দিবে? ফাহাদ বলল, আরে বিয়ের গোসল দুলাভাইরা দেয়। আমি বললাম, আমারটা আমি দিব। হাকিম বলল, চল আমরা দিয়ে দিচ্ছি। আমি বললাম, তোরা কেন দিবি? আইমান বলল, চুপ থাক, চল এখন। ওরা জোর করে নিয়ে গেল। তারপর টাউটারি করতে করতে গোসলটা শেষ করলো। রুমে এসে ফাটাফাটি করে রেডি করে দিল। আয়নায় নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। কিছুক্ষণ পর এই হারামিগুলো আমার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিরে কি হয়েছে? হাকিম বলল, টাকা দে। আমি বললাম, কিসের টাকা? হাত বলল, গোসল করালাম যে। আমি বললাম, অদ্ভুত, গোসল করালে টাকা দিতে হবে নাকি? আমার কাছে কোনো টাকা নেই। হাকিম বলল, টাকা দিবি নাকি জায়গা মতো আমরা তোকে 22 দিব? আমি বললাম, আরে তুই 22 দিবি, আমি তোদের 22 দিব। হাকিম বলল, তাই নাকি? দেখি তো তুই কি 22 দিস। আমি আইমানের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাকিমের লুঙ্গি ওঠা ছবিটা দেখালাম। ওরা তো হাসতে হাসতে শেষ। আমি বললাম, টাকা আর নিবি? হাকিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই রেডি হলো। আমি আর বন্ধুরা সবাই মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম। সবার শেষে আমি আর হারামিগুলো একসাথে গেলাম। আমি গিয়ে বসে আছি, কিন্তু অবন্তীর কোনো খবর নাই। কল দিলাম, সে নাকি এখনো পার্লারে। মেয়েদের এত কিসের সাজ আল্লাহ ভালো জানে। খাওয়া দাওয়া শুরু হলো। হারামিগুলো আমাকে রেখে খেতে বসে গেল। ওদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু দুলার তো কোনো খাওয়ার সিস্টেম নেই। প্রায় 1 ঘন্টা 35 মিনিট পর অবন্তীকে নিয়ে আসলো। আমি ওরে দেখে হা করে তাকিয়ে আছি। আইমান এসে একটা টোকা দিয়ে বলল, ওই হা করে না থেকে ওর পাশে গিয়ে বস। আমি গিয়ে ওর পাশে বসলাম। অবন্তী আমার কানের কাছে মুখ এনে বলল, এই তামিম। আমি বললাম, জি ম্যাম বলেন। অবন্তী বলল, তোমার খবর আছে। আমি বললাম, কেন, আমি কি করেছি? অবন্তী বলল, তুমি অন্য মেয়ের দিকে তাকাইছো কেন? আমি বললাম, আরে আজব, আমি কখন তাকালাম? অবন্তী বলল, আমি নিজে চোখে দেখেছি। দাঁড়াও, বিয়েটা শেষ হোক, তারপর তোমার 12টা বাজাবো। আমি বললাম, ওকে ম্যাম, দেখা যাবে। আপনি আমার 12টা বাজাবেন নাকি আমি আপনার 12টা বাজাই? অবন্তী বলল, দেখবো। আমি বললাম, আব্বু আম্মুর ইচ্ছার কথা মনে আছে? অবন্তীর লজ্জায় আরো লাল হয়ে যায়। আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। একটু পর বড় প্লেটে করে খাবার নিয়ে আসা হলো। আমি অবন্তীকে খাইয়ে দিচ্ছি, অবন্তী আমাকে খাইয়ে দিচ্ছে। কি এক ভালো লাগা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এত আনন্দ বিয়েতে আগে জানা ছিল না। খাওয়া দাওয়া শেষ। আমাদের আবার বিয়ে পড়ানো হবে না, কারণ আমরা আগে থেকে স্বামী স্ত্রী। আগে যেহেতু কালিমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে অবন্তীকে বিয়ে করেছি, এখন নতুন করে এগুলো লাগবে না। শুধু অনুষ্ঠানটা করে নিলাম। এরপর শুরু হলো ছবি তোলা। যদিও এর মধ্যে কয়েক হাজার ছবি ওঠানো হয়ে গেছে। ছবি তোলার শেষে আমি আর অবন্তী সবার সাথে কথা বলে নিলাম। একেবারে শেষ মুহূর্তে অবন্তীকে গাড়িতে তোলা হচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে আছি। হারামিগুলো আসলো আমার কাছে। হাকিম বলল, তামিম বন্ধু।
আমি বললাম বল। হাকিম বলল, অবন্তীকে দেখা রাখিস, বেশি কিছু করিস না। ফাহাদ বলল, অবন্তী তোর ভাবি লাগে, সো রেসপেক্ট দিয়ে সবকিছু করবি। আমি বললাম, আরে হারামখোর, ভাবি আগে ছিল, এখন তো বউ। হাকিম বলল, তবুও ভাবির দৃষ্টিতে দেখিস। আমি বললাম, চুপ থাক হারামি। আইমান বলল, এই তামিম, তুই গাড়িতে যা, অবন্তী উঠে গেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোরা অন্য গাড়িতে বাসায় চলে আয়, আসলে দেখা হবে। আইমান বলল, আচ্ছা ঠিক আছে যা। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম, অবন্তীর সাথে একদম গালে গিয়ে বসলাম। অবন্তী বলল, ওই আরো দূরে যাও। আমি বললাম, কেন, সমস্যা কি? অবন্তী বলল, ড্রাইভার আর ওরা দেখতেছে। আমি বললাম, দেখলে দেখুক, আমার কি, আমি আমার বউয়ের সাথে কিভাবে বসবো সেটা আমি বুঝবো। আমি অবন্তীর একটা হাত ধরলাম, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। গাড়ি চলছে তার আপন মনে। আমি অবন্তীর হাত ধরে স্বপ্নে হারিয়ে গেলাম। অনেকক্ষণ পর বাসায় আসলাম। আমার এক খালাতো ভাইয়ের বউ অবন্তীকে কোলে করে বাসায় নিয়ে যায়। আমি বের হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম। তারপর হাকিম, ফাহাদ, আইমান আর সাদ্দাম ওদের সাথে বাইরে বের হলাম। রাত 9টার সময় সবাই বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। 10টার দিকে আব্বু ছাদে আসলো। আব্বু বলল, তামিম তুই এখানে? আমি বললাম, জি আব্বু। আব্বু বলল, এত রাতে এখানে কি করিস? আমি বললাম, এই তো ওদের সাথে বসে আছি। আব্বু বলল, আচ্ছা এবার রুমে যা, অবন্তী অনেকক্ষণ ধরে বসে আছে। আমি বললাম, আচ্ছা যাচ্ছি, আপনি নিচে যান, আমি আসছি। আব্বু বলল, তাড়াতাড়ি আয়। আব্বু চলে গেল। হারামিগুলা আমাকে নিয়ে টোল করতে শুরু করে দিল। হাকিম বলল, যা বন্ধু যা, এই যুদ্ধে তুই যেন জয়ী হতে পারিস, এই দুয়াই রইল। হাত বলল, পানি লাগলে আমাকে বলিস। আইমান বলল, সবকিছু ঠিকভাবে করিস। হাত বলল, তামিম বন্ধু, তোর লাইফটা অনেক দারুণ, 2বার বাসর, তাও আবার একই বইয়ের সাথে। আমি মনে মনে বললাম, ওটা বাসর ছিল না, আমার লাইফের সবচেয়ে বড় বাইশ ছিল। আমি বললাম, আচ্ছা তোরা যা, ঘুমিয়ে পড়, আজকে অনেক খাটাখাটনি করেছিস। হাত বলল, আরে আমরা কি করেছি, করবি তো তুই এখন। আমি বললাম, দূর শালা, তোদের সাথে কোনো কথাই নাই। আমি নিচে চলে আসলাম। রুমের সামনে গিয়ে দরজায় হাত দিব, এমন সময় ভাইয়ার কথা মনে পড়ে গেল। আজকে তো আমি ভাইয়ার সাথে দেখা করিনি। দরজার সামনে থেকে নিজেকে ঘুরিয়ে নিলাম, বের হয়ে হাঁটা দিলাম ভাইয়ার কাছে। ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? প্লিজ রাগ করিস না, আমার আসতে দেরি হয়ে গেল। তুই আবার এটা ভাবিস না আমি বিয়ে করে তোকে ভুলে গেছি। আরে পাগল, তুই সব সময় আমার পাশেই আছিস। জানিস ভাইয়া, আমি যখন বিয়ের পিড়িতে বসেছি তখন চোখের সামনে তোকে দেখতেছি। আমার মনে হচ্ছে তুই আমার বিয়ের সব কাজ করছিস। ভাইয়া, আজকে আমার বাসর রাত, তুই থাকলে হয়তো আরো বেশি মজা হতো বিয়েতে। আমি জানি তোর অবন্তীকে আমি বিয়ে করেছি দেখে তুই আমার উপর রাগ করে আসিস, কিন্তু কি করব বল, আমি না করলে অবন্তীর অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। ভাইয়া, আমি অবন্তীকে তোর মতো করে ভালো রাখার চেষ্টা করব, তুই আমার জন্য দোয়া করিস ভাইয়া। এমন সময় অবন্তী কল দিল। আমি কল কেটে দিলাম। আরো কিছুক্ষণ থেকে তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় ঢুকে যে রুমের দিকে পা বাড়ালাম তখনই লিমা সানি আমার পথ আটকিয়ে দাঁড়ালো। লিমা বলল, এই যে মিস্টার তামিম, কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, তোর ভাবি অনেকক্ষণ ধরে বসে আছে। লিমা বলল, কিন্তু আমাদের পাওনা। আমি বললাম, তোর আবার কিসের পাওনা? লিমা বলল, বাহ, ভুলে গেলি। সানি বলল, এই যে এত কষ্ট করে আপনার বাসর ঘর সাজালাম সেটার পাওনা। আমি বললাম, লিমা বোন আমার, সানি ভাই আমার, আমাকে এখন মাফ করে দে, অন্যদিন ডাবল দিব। লিমা বলল, জি না মিস্টার, এখন মাফ করা যাবে না। আমি বললাম, আচ্ছা এই নে, 50 টাকা দিলাম। লিমা বলল, এটা কি দিলি? আমি বললাম, তোদের বকশিস। লিমা বলল, ফকিন্নি, 5000-এর কমে 1 টাকাও দিব না। আমি বললাম, এটা কি বললি? পুরো বিয়েতেও তো 5000 টাকা খরচ হয়নি, আর বাসর ঘরের জন্য 5000 দিব? সানি বলল, জি ভাইয়া, বাসর ঘরটাই তো আসল। শালা মাইনকে চিপাই পড়ে গেলাম। পরে 1000 টাকা দিয়ে কোনো মতে ভিতরে গেলাম। যাক, আল্লাহ বাঁচাইছে। ভিতরে গেলাম, দেখলাম অবন্তী গাল ফুলিয়ে বসে আছে। আমি জানি দেরি করার কারণে এমন ভাবে গাল ফুলিয়ে রাখছে। আমিও সামনে গিয়ে বললাম, এই সরি সরি। অবন্তী বলল, তোমার কোনো ক্ষমা নাই। আমি বললাম, এই সরি বললাম তো, আচ্ছা যাও, কান ধরলাম। অবন্তী বলল, উঠবাস করো। আমি বললাম, এই না প্লিজ, এটা করো না। অবন্তী বলল, তাহলে তোমার সাথে কথা নাই। আমি বললাম, প্লিজ কথাটা শোনো। অবন্তী বলল, কি শুনবো? এতক্ষণ কোথায় ছিলাম? যদি সত্যিটা বলি আমি ভাইয়ার কাছে গিয়েছিলাম তাহলে অবন্তীর মন খারাপ হয়ে যাবে, হয়তো ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তাই বললাম, আরে ওই হারামিগুলোর সাথে ছিলাম, আসতে দিচ্ছিল না। তারপর এখানে আসার সময় লিমা সানি আক্রমণ করে। সবকিছু ঠিকঠাক করে আসতে একটু সময় লেগে গেছে, প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না। অবন্তী বলল, মনে থাকে জানো, এবার রুমের বাইরে যাও। আমি বললাম, বাইরে কেন? অবন্তী বলল, আমি কাপড় চেঞ্জ করব। আমি বললাম, তো আমার সামনে করলে সমস্যা কি? অবন্তী বলল, তুমি বাইরে যাবে নাকি মার খাবে? আমি বললাম, আচ্ছা বাবা যাচ্ছি। বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট হবে, কিন্তু এখনো দরজা খুলছে না। আমি কল দিলাম। আমি বললাম, কি হলো? অবন্তী বলল, আর 2 মিনিট।
ধুর বাসর ঘর এমন হয় নাকি, বিরক্ত লাগছে। আরো 7 মিনিট, মোট 17 মিনিট পর অবন্তী দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম, অবন্তীর পাশে গিয়ে বসলাম। একটা হালকা নীল রঙের শাড়ি পরে নিল, একটু অন্যরকম লাগছে। অবন্তী বলল, এই তোমার ওযু আছে? আমি বললাম ছিল, বাট এখন নেই। অবন্তী বলল, যাও ওযু করে আসো। আমি ওয়াশরুমে গিয়ে ওযু করে নিলাম। যখন অবন্তীর সামনে আসলাম তখন অবন্তী পা ছুঁয়ে সালাম করতে যাবে, এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম, ওরে বুকে জড়িয়ে বললাম, তোমার জায়গা পায়ে নয় আমার বুকে। অবন্তী বলল, আসো 2 রাকাত নামাজ পড়ে নি। আমি বললাম তারপর দুইজনে নামাজ পড়ে নিলাম। আমি গিয়ে খাটের উপরে বসলাম, অবন্তীও আমার পাশে এসে বসলো। আমি বললাম, এই আমার খুব ঘুম পাচ্ছে। অবন্তী বলল, মার দিব, আজকে ঘুমটুম কিচ্ছু হবে না, আজকে সারা রাত গল্প করব। আমি বললাম, এত গল্প কোথা থেকে আসবে? অবন্তী বলল, চুপচাপ শুনতে থাকো। আমি বললাম, এইভাবে গল্প শুনে মজা নাই। অবন্তী বলল, তুই কিভাবে শুনবো? আমি বললাম, এই যে মনে করো আমি কারো কোলে মাথা রেখে শুয়ে থাকবো, আর সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করবে। অবন্তী মুচকি হাসলো। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে গেলাম, আর অবন্তী আমার মাথায় হাত বুলাতে বুলাতে আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো বলতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি উঠলাম, তারপর অবন্তীর একটা হাত ধরে বললাম, মনে আছে? অবন্তী বলল, কি? আমি বললাম, আব্বু আম্মুর ইচ্ছা। অবন্তী বলল, এই তামিম, না একদম না। আমি অবন্তীর কোনো কথা না শুনে ওর হাত ধরে একটা টান দিলাম, সাথে সাথেই আমার সামনে চলে আসলো। আমি একটু একটু আগাচ্ছি, আর অবন্তী পিছোচ্ছে, ওর ঠোঁটগুলো কাঁপতেছে। আমি আস্তে আস্তে ওর মুখের কাছে গেলাম, তারপর চারটোট এক হয়ে গেল। দুজনেই হারিয়ে গেলাম অন্য এক জগতে। শুরু হলো আমাদের নতুন জীবনের অধ্যায়। 5 বছর পর। অনা, আব্বু, আব্বু ওঠো, অফিসে যাবা না? আমি বললাম, না মা, আজকে অফিসে যাব না, তোমাদের নিয়ে ঘুরতে যাব। অনা বলল, কি মজা কি মজা, আচ্ছা আব্বু কোথায় যাবে? আমি বললাম, সেটা না হয় পরে বলবো, তোমার আম্মু কোথায়? অনা বলল, আম্মু তো নাস্তা রেডি করতেছে, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, ওকে মামুনি, তুমি যাও, আমি আসতেছি। ফ্রেশ হতে হতে আপনাদের কাহিনীটা বলে দিই। এই যে একটু আগে যে কথা বললো, সে হচ্ছে আমার মেয়ে অনা। আমাদের কন্যা সন্তান হয়েছে। অনার চেহারাটা ভাইয়ার সাথে প্রায় মিল, ওর মধ্যেই আমার ভাইয়াকে খুঁজে পাই। এই 5 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আমি আর অবন্তী একসাথে মাস্টার কমপ্লিট করি। তারপর আমি আগের অফিস মানে লিমাদের ওইখান থেকে ভালো একটা অফিসে ম্যানেজার পদে চাকরি পাই। ইচ্ছা ছিল লিমাদের ওখানেই থেকে যাব। আমাদের বিয়ের কিছুদিন পর লিমারও বিয়ে হয়ে যায় সানির সাথে। তারপর তারা দেশ ছেড়ে চলে যায়। লিমার কোনো ভাই বোন না থাকায় তার আব্বুর কোম্পানি বিক্রি করে লিমারা ওখানেই চলে যায়। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি নিই। আইমানও খুব ভালো একটা চাকরি পেয়েছে। তবে আফসোস, আমার ফ্রেন্ডরা আমার সাথে নেই। চাকরির কারণে দুইজন দুই প্রান্তে, কিন্তু সবসময় কথা হয়। আর হাকিম, ফাদ, সাদ্দাম ওরাও চাকরি করে, বিয়ে শাদী করে যে যার মতো সেটেল। মাঝে মধ্যে কথা হয়। আমার আর অবন্তীর সম্পর্কটা আরো গভীর হয়, ভালোবাসা দিনে দিনে অনেক বেড়ে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমি আব্বু আম্মুকে রেডি হতে বললাম, ওনারা সবাই রেডি হলো। তারপর নিজেই গাড়ি ড্রাইভ করে ওনাদেরকে ঘোরানোর জন্য নিয়ে গেলাম। আসলে আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি গাড়ি নিয়ে সোজা ভাইয়ার কবরের পাশে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম, নেমে ভাইয়ার কবর জিয়ারত করলাম। অনা বলল, আব্বু এখানে কি? আমি বললাম, এখানে তোমার বড় আব্বু আছে। অনা বলল, ওনাকে বলো না আমাদের সাথে ঘুরতে বের হতে। আমি বললাম, আম্মু বলেছি, রাতের বেলা আমাদের বাসায় আসবে। আব্বু আম্মু আর অবন্তীর দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি এসে গেছে। হয়তো ভাইয়া থাকলে আমাদের ফ্যামিলিটা আরো সুন্দর হতো। আজকে সব আছে আমার, টাকা আছে, সুখে আছি, ফ্যামিলি আছে, সম্মান আছে, কিন্তু নেই শুধু আমার কলিজার ভাইটা। যদি আমার জীবনের বিনিময়েও ভাইটা আবার ফিরে আসতো, তাহলে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতাম, নিজেকে সান্ত্বনা দিতাম। আমার ভাই, আমার কলিজা আবার ফিরে এসেছে আমাদের মাঝে। কবর থেকে হয়তো আমার ভাই বলতেছে, তামিম কাঁদিস না ভাই, আমাদের আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে, ইহকালে না হোক পরকালে দেখা হবে। তখন আমরা আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবো, কাটাবো অনেকটা সময় তোর কাছে, বসবো দুইজন একসাথে। ভালো থাকি সব সময়, দেখে রাখবি আব্বু আম্মুকে, আর সুখে রাখবি আমার মামুনি অনাকে, সাথে তোর অবন্তীকে। ভাই ভাই সম্পর্কটা থাকবে চিরকাল অটুট হয়ে। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন।